হ্যালো বন্ধুরা, তো কেমন আছো সবাই? আশা করবো সবাই খুব ভালো আছো। সকাল থেকে দুপুর অবধি সারাদিনের কাজকর্ম সেরে খাওয়া দাওয়া করে ওর বাবাও অফিস চলে গেল। খাইয়ে দিলাম, দুপুরে খিচুড়ি খাওয়াই ওকে। খাইয়ে দিয়ে ভাবলাম ওকে নিয়েই তোমাদের আসলো না, মানে ঘুম এসে গেছে, বিরক্ত করছিল। তো যাই হোক, ভাবলাম তো ঘুম পাড়িয়েই তারা তোমাদের সঙ্গে কথা বলি। তো যে বিষয়টা নিয়ে আমি তোমাদের সঙ্গে আজকে কথা বলতে চলেছি, খুব একটা ভাইটাল ব্যাপার, এবং যারা সদ্য মা হয়েছো তাদের জন্য তো অবশ্যই গুরুত্বপূর্ণ। কারণ একটা বাচ্চার যখন সদ্য আমাদের কাছে আসে না, তখন সব মাকে, এবং বাচ্চা তো কিছুই বোঝে না, সে তো একমাত্র প্রকাশের মাধ্যম তার কান্নাটা ছাড়া আর কিছু নয়। কিন্তু তার মা বাবা বা আশেপাশে যে গার্জিয়ানগুলো থাকে তাদের দেখে বুঝে নিতে হয় যে কি প্রবলেম হচ্ছে, কি প্রবলেম না হচ্ছে। তো জন্মের পর থেকে সেরকম কিছু আমাকে ফেস করতে হয়নি, যে বড় কোনো সমস্যা বা ছোটোখাটো কোনো সমস্যা আমাকে সেরকম ফেস করতে হয়নি। তো একটা প্রবলেম যেটা যেটা তোমাদের সঙ্গে শেয়ার না করলেই নয়, 20 দিন পটি হয়নি। ওর জন্মের 15 দিন পর্যন্ত ঠিক ছিল, তারপর থেকে 20টা দিন ওর পটি হয়নি। তো কেন, কি বৃত্তান্ত বা কোনো প্রবলেম হয়েছিল কিনা, ওর ওর কীরকম অস্বস্তি হচ্ছিল বা কিভাবে বুঝবো যে ওর কোনো অস্বস্তি হচ্ছে যে, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আশা করব তোমরা শেষ অবধি দেখবে। যারা নতুন মা হয়েছে তাদের অনেকটা কাজে দেবে। তো আমার পুচু জন্মাবার পরই ওর পিপি বাড়িতে গেলাম। ও হয়েছিল কল্যাণী নার্সিংহোমে। তো ওখানে যাওয়ার পর ওখানে ছিলাম, মোটামুটি 15 দিন ছিলাম। 15 দিনে ও 2 দিন বাদে বাদে রেগুলার করেনি পটি, 2 দিন বাদে বাদে 3 দিন বাদে বাদে সুন্দর পটি করেছে। আর হিসুটা তো ভীষণ, ওর বাবা, হিসুর কথা কি বলবো, দিনে মানে ডাক্তারি ভাষায় বলে 6 থেকে 7 বার একটা নর্মাল বাচ্চা হিসু করে, সেখানে হয়তো ওর 10 থেকে 12 বার, মানে কোনো কোনো সময় 15 বারও ছাড়িয়ে যায়। যাই হোক, এটা সুস্থতারই লক্ষণ। তা আর ওইরকম পটি করতো। তো 15 দিন পরে আমরা কি করলাম, ওর বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে গেলাম, আমাদের বাড়িতে গেলাম। তো সেখানে গিয়ে নর্মালি ও দুধ খাচ্ছে, ব্রেস্ট ফিডটাই করতো। শুরুতেই যখন ও জন্ম নিল তখন হয়তো 3-4 দিন, মানে নার্সিংহোম থাকাকালীন সময়েও মিল্কটা খেত। তো আমার ব্রেস্ট মিল্কটা তখনও পর্যন্ত ঠিকভাবে সাপ্লাই হয়নি, মানে ঠিকভাবে আসেনি যে ওর পর্যাপ্ত পরিমাণে যে ওর সেটা খেয়ে পেট ভরবে, সেরকমটা হয়নি আমার শুরুতেই। তো তারপর দিদির কাছে এসে দিদি তো মানে বেশ ডাল ঠাল খাওয়ালো, খাইয়েটে মানে নর্মাল যে খাবারগুলো খেলাম, খেয়ে আস্তে আস্তে দুধটা আসলো। কিন্তু আসলেও যে খুব বেশি দিন খেতে পারেনি, 1 মাস হয়তো ভালোভাবে ও খেয়েছে, এরপরে আবার ফর্মুলা মিল্কই দিতে হয়েছে। তো যাই হোক, যেটা বলবো, তো তো বাড়িতে যাওয়ার পরে 2 দিন 3 দিন, যেটা আমরা তো ভেবেছি 2 দিন 3 দিন পটি করছে না, নর্মাল। তো 7 দিন হয়ে গেল পটি করে না। তো অনেকে বলে 7 দিনও অনেকে করে না পটি, অনেক বাচ্চারা 7 দিনেও করে না, মানে নানান জনের নানের কথা, যেটা হয় আর কি সাধারণত। তো 7 দিনও অনেক বাচ্চা পটি করে না, বেশ আমরা সেভাবে রইলাম, 7 দিনও পটি করে না যেহেতু। এবার 7 দিন, 8 দিন, 9 দিন, 10 দিন, আরেক সপ্তাহ হয়ে গেল, 14 দিন হয়ে গেল, আমার মেয়ে পটি করছে না। এবার তো টেনশানটা তো মাথায় উঠে গেল যে পটি কেন করছে না। এমনি নর্মালি হিসু করছে, সেরকম হিসু করছে 8 থেকে 10 বার, 12 বার এরকমও হয়ে যাচ্ছে হিসু, কিন্তু পটি করছে না। তারপর খাচ্ছে ঠিকঠাক, বুকের দুধ টানছে, তারপর ফর্মুলা মিল্ক নিচ্ছে। না না, সরি, তখন ওই 1-1.5 মাস ফর্মুলাটাও নেয়নি, ও বুকের দুধটাই খাচ্ছে। তো সেই হিসেবে ডাক্তারকে ফোন করলাম, যাকে ওকে দেখাই। তো উনি বললেন যে হিসু করছে। তো আমি বললাম হ্যাঁ, তাহলে ঠিক আছে। তারপর দুধ টানছে তো, হ্যাঁ। শুধু বুকের দুধটা খাচ্ছে তো, আমি বললাম হ্যাঁ, তাহলে কোনো অসুবিধে নেই, দেখো কবে করে। তো গেল, এবার 14-15 দিন, 15 দিন, 16-17 দিন হয়ে গেল। এবার তো আর থাকা যাচ্ছে না, আর বায়ুও ছাড়ছে,
গন্ধ হচ্ছে, তাতে তো বোঝাই যাচ্ছে যে পেটে পটি জমেছে, কিন্তু পটি করছে না। কেন করছে না কি, এটা তো টেনশনেরই বিষয়। তারপর এবার সিরিয়াসলি ডাক্তারকে ফোন করা হলো যে ডাক্তারবাবু এবার কিন্তু পটি হচ্ছে না, এখনো অবধি পটি হয়নি। তো উনি কী করলেন, 18 দিনের মাথায় উনি কী করলেন, ডালকোফ্লেক্স, যেটা মানে কি বলবো মোমের মতো যেটা হয় আর কি, ডালকোফ্লেক্স, ওটা দিলেন। এবার যেহেতু ওর ব্যবহারটা আমরা জানি না, তো ওর বাবা কি করলো, মানে দোকান থেকে আনতে আনতে সেটা মানে গলে গিয়েছিল, তো সেভাবে ওকে পুশ করতে পারিনি, যার কারণে পটিটাও ঠিকঠাকই পটি করেনি। এবার তারপরে ফোন করলাম ডাক্তারকে যে ওতে তো হয়নি। এবার সত্যি বলতে এটা বলা হয়নি যে ওটা আমরা ঠিকঠাক পুশ করতে পারিনি। যাই হোক, একটু বললাম যে ওতেও তো পটি হলো না, তা কী করবো। তো উনি কী করলেন, পটি হওয়ার ওষুধ দিলেন, বললো 4 ml খাইয়ে দাও। তো এটা একদম লাস্ট মানে ট্রিটমেন্ট, যেটা মানে পটি হওয়ার জন্য ওষুধ খেতে হবে। তো এবার 4 ml দিল, আমি কি করলাম, ভয়ে ভয়ে 2 ml খাইয়ে দিলাম, তাতেও আমার মেয়ের পটি হলো না। তারপর 20 দিনের মাথায় ওর বাবা চলে গেল অফিসে, ওর জেঠু ছিল বাড়িতে। ও জেঠু কি করলো, আবার ওই ডালকোফ্লেক্সটা আনলো। আমি বললাম যে একটা ডালকোফ্লেক্স নিয়ে এসো, দেখি কি হয়। তা ডালকোফ্লেক্সটা নিয়ে ফ্লেক্সটা সেদিন ভালোভাবেই দিতে পেরেছিলাম, দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মেয়ে পটি করলো। তবে কি মানে ব্যাপারটা হয়েছে কি, ওর না পেটটা ফোলা ছিল, না ও কাঁদছিল। আমরা কি করে বুঝবো যে ওর অস্বস্তি হচ্ছে, পটি হচ্ছে না বলে ওর অস্বস্তি হচ্ছে, কি করে বুঝবো? মানে ওর কোনো সিমটম নেই, ও না কাঁদছে, না ওর পেটটা ফুলে গেছে, এরকমটাও নয়। 20টা দিন একটা বাচ্চা, মানে একটা মানুষ পটি করে না, মানে এটা একটা মানে কেমন একটা ব্যাপার নয় যে, মানে শারীরিক দিক দিয়েও কতটা প্রবলেম হতে পারে। যাই হোক, ঠাকুরের আশীর্বাদে কোনো অসুবিধা হয়নি। তাই বলবো যে যারা সদ্য মা হয়েছো, ছোট বাচ্চারা তো অনেক কিছুই বলতে পারে না, সেগুলো তো আমাদেরই খেয়াল রাখতে হবে। তো অবশ্যই সেটা নজরে রাখতে হবে যে কি হচ্ছে কি না হচ্ছে। তারপর তো যারা আমরা মানে নর্মালিও যারা বিলং করি, নর্মাল ফ্যামিলিতেও যারা বিলং করি, ডাক্তার তো থাকেই বাচ্চাদের। তো কোনো অসুবিধা হলে অবশ্যই ডাক্তারের সাজেশন নেওয়া উচিত যে কি হচ্ছে কি না হচ্ছে। তারপর তো বাড়ির গার্জিয়ানরা তো অবশ্যই রয়েছে। 20 দিনের না বিশাল বড় একটা কি বলবো, একটা ধাক্কা গেল আমাদের দুজনের উপর দিয়ে, মানে একটা টেনশন না, বিশাল বড় একটা টেনশন যে কি হলো, কি পটিটা হবে না কেন, খাচ্ছে, ও যদি না খেতেও ঠিক আছে, খাচ্ছে কিন্তু পটি হবে না কেন। তো তারপর এমনি হঠাৎ একদিন ওই ঘুমিয়ে আছে, বোধহয় ওকে ঢেকুরটা সেদিন মনে করে তোলাতে পারিনি, তো খাবারটা বোধহয় নিঃশ্বাসে গলায় আটকে গিয়েছিল। তো সেদিন মানে কেমন করে উঠেছিল, ভাগ্যিস আমি জেগেছিলাম। তো সব মিলিয়ে না এসব ব্যাপার আরেকদিন বলবো, অনেক কিছু, অনেক এক্সপিরিয়েন্স, মানে একটা মা হওয়া মানে একটা ঘটনা না বললেই নয়। যে আমার একটা ছোট্ট ভাইজি আছে, তো ও যখন জন্ম নেয় তখন আমি হয়তো 12-এ পড়ি, হ্যাঁ 12-এই পড়ি। এবার ও জন্ম নেওয়ার পরে না কি হয়, ভাইজি বাড়িতে, ভাইজি তো আমাদের কাছেই থাকতো, আমরা খাওয়াতাম বা ম্যাক্সিমাম টাইমে আমাদের কাছে থাকতো, আমরা ঘুম পাড়াতাম। তো গর্ব করে তখন বলতাম যে আমার ভাইজিকে আমরাই মানুষ করেছি, মানে আমরাই দেখে রেখেছি। হ্যাঁ, ও যতটা সময় থাকতো, এরকম যদি বাচ্চাদের রাখা হয় যে পিসিদের কাছে বা অন্য কারোর কাছে, তাহলে কি মা অনেকটা সময় পায় বা মা অনেকটা রিল্যাক্সেশনের জায়গা পায়। এটা মাকে কি বলবো, মা নিজেকে একটু টেক কেয়ার করার একটু সময় পায় বা কাজ করার একটু সময় পায়, এটা অনেক বড় একটা প্লাস পয়েন্ট। কিন্তু ওই যে গর্ব করে বলা যে আমি আমার ভাইজিকে বড় করেছি বা দেখে শুনে রেখেছি, খাইয়ে পড়েছি, ওটুকুন জাস্ট বলা যায়। মানে মেইন কাজগুলো যে মাকে কতটা কেয়ারিং করে বাচ্চাকে দেখে রাখতে হয়, কোনো অসুবিধা হলো কিনা, তার পেটটা ভরছে কিনা,
বা তার অন্য কোনো অসুবিধা হচ্ছে কি না, এগুলো না একমাত্র মাই বোঝে, মাকে বুঝতে হয়। তো এটা যে কত বড় একটা দায়িত্ব, সেটা ঠিক মানে আমার বাচ্চা না আসলে আমি ঠিক বুঝতাম না। মানে ওই ব্যাপারগুলো এখন খুব হাসি পায় যে কিভাবে বলতাম না, কিন্তু আদৌ ওটা ওইটুকুন দেখে রাখা সোজা। কিন্তু এই যে যে ব্যাপারগুলো, যে একটা সময় তো মনে হয়েছে মানে 15 ওর যখন 1 মাস বয়স তখন ওই যে ঢেকুর তোলানো বা ওই যে খাবার আটকে যাওয়া গলায়, এরকম হওয়ার পরে ভাবতাম কি ঠাকুর না করুক। ওরকম মানে ভেবেছি যে আমি তো ওকে বড় হয়ে মানুষ করব সেটা পরের কথা, ওকে আমি ঠিকঠাকভাবে বাঁচাতে পারবো তো। মানে আমার এরকম একটা টেনশন এসে গেছিলো। তো ওই ঘটনা ঘটার পরে 15-20 দিন তো আমি একভাবে ঘুমোইনি যে আবার ওরকম হবে না তো, আবার ওরকম হবে না তো। তো যাই হোক, অনেক কথা বলবো মানে নতুন যারা মা হয়েছে অনেক টেনশন, অনেক কিছু কাজ করে, অনেক টেনশন কাজ করে। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা বাচ্চাকে লালন পালন করতে হবে, সঠিকভাবে করতে হবে, তার জন্য যেটা ভালো হবে সেটাই করতে হবে। সেটাই আমরা মানে প্রত্যেকটা মা বাবাই সেটাই করার চেষ্টা করি, চেষ্টা করব। আর তার পাশাপাশি অবশ্যই তো ডাক্তার রয়েছে, কোনো অসুবিধা হলে অবশ্যই আমাদের ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত, নিতে হবে। কারণ একটা বাচ্চা কি চাইছে কি না চাইছে মানে বোঝা মুশকিল। তো যাই হোক, অনেক বড় একটা মানে এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করব তোমাদের খানিকটা কাজে লাগবে, যে একটা বাচ্চার কি হলে কি হতে পারে না হতে পারে এটা ভয় পাবার কোনো কারণ নেই। আশেপাশের অনেক গার্জিয়ান রয়েছে যারা একটু বোঝে, বা ডাক্তার রয়েছে, তাদের সঙ্গে পরামর্শ নিতে হবে। তো ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই, ভয় পাওয়ারও কোনো কারণ নেই। ঠান্ডা মস্তিষ্কে ওদের যত্ন করতে হবে, খেয়াল রাখতে হবে, যাতে ওরা নির্বিঘ্নে বেড়ে উঠতে পারে এই পৃথিবীতে। তো আজকে এই পর্যন্তই। তোমরা সবাই পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের আরও নতুন এক্সপিরিয়েন্স নিয়েই তোমাদের সামনে আসব, যে কি হয়েছিল এই 7-8 মাসে, আমি কতটা মানে আমি অর্জন করেছি, বা কতটা নতুন নতুন কিছু আমাকে ফেস করতে হয়েছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, যাতে তোমাদের পথগুলো আরও সোজা হয়ে যায়। তো আজকে এই পর্যন্ত। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।